হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর 34 নম্বর উপপাদ্য। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটা শুরু করা যাক। তো স্টুডেন্টস 34 নম্বর উপপাদ্যটি করার আগে আমাদের দুটি কনসেপ্ট বুঝতে হবে। ওকে, তাহলে কিন্তু 34 নম্বর উপপাদ্যটি বুঝতে একদম ইজি হবে। তো চলো বুঝে নেই। তো কী বলো তো, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, মনে করো এটা একটা বৃত্ত, তাই না? এটা একটা কী বলো তো, বৃত্ত। তো এটা কি বৃত্তের সেন্টার? ওকে, এটা একটা বৃত্ত, এটা কি বলতো বৃত্তের সেন্টার। মনে করে এখান থেকে একটা চাপ রয়েছে, এটার নাম দিলাম এ, এটা বি, এটা কি বলতো পি। দেখো এই এ পি বি একটা বৃত্তচাপ না? অবশ্যই এটা এতটুকু একটা কি চাপ নিলাম। ওকে, তো এটা যদি চাপ হয়, তো এই চাপের দ্বারা আমি যে কেন্দ্র পর্যন্ত এখান থেকে একটা রেখাটা নিয়ে ব্যাসার্ধ, আর এই সেন্টার থেকে বি পয়েন্টে যদি যুক্ত করে দিই, ওকে, তাহলে কিনলাম এ পি বি একটা বৃত্তচাপ। ওকে, এটা কি বৃত্তের সেন্টার। আমি এই সেন্টার থেকে এ বিন্দুতে একটা সরলরেখাংশ নিলাম আর টানলাম, আর এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে একটা বি পর্যন্ত একটা সরলরেখাংশ টানলাম। ওকে, তা দেখো এই দুটো সরলরেখাংশ টানার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এটা এই কোণটাকে কি বলে বলো তো? কেন্দ্রস্থ কোণ। কি বললাম? কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তের কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ কোণ। অবশ্যই সেটা একটা কি, যে কোনো একটা চাপ দ্বারা গঠিত হবে। তো এটা একটা চাপ এ পি বি, এতটুকু চাপ। এতটুকু চাপের দ্বারা বৃত্তের কেন্দ্রে এই কোণটা উৎপন্ন হলো, এটাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণ, তাই না? এটা আমরা জানি। এবার আরেকটা আছে পরিধিস্থ কোণ, তাই না? মানে কি বলতো, যেটা বৃত্তস্থ কোণ। দেখো এটা বৃত্তের পরিধি না? তো বৃত্তের পরিধির মধ্যে এটা একটা পয়েন্ট। তা আমি যদি কি বলতো এই এ পয়েন্টটা, আর মনে করো এটা একটা সি পয়েন্ট, এ পয়েন্টটা আর এই সি পয়েন্টটা যুক্ত করে দিলাম। এবার এই সি পয়েন্টটা আর এই বি পয়েন্টটা যুক্ত করে দিলাম। এরপর কি বলতো, দেখো তো একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই কোণটা, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। কি বললাম? বৃত্তস্থ কোণ। ওকে, তো দেখো তাহলে কি ফার্স্ট আমরা জেনে, তাহলে এ পি বি একটা বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হলো সেটাকে বলা কেন্দ্রস্থ কোণ। আর এই চাপটার দ্বারা যেটা পরিধির মধ্যে যে কোণটা উৎপন্ন হলো, তাহলে এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, অথবা তোমরা এটা বলতে পারো পরিধিস্থ কোণ। ওকে, কোনো সমস্যা নেই, দুটো বলা যায়, যেহেতু পরিধির মধ্যে উৎপন্ন ওই জন্য পরিধিস্থ কোণ। ঠিক আছে, এবার অথবা তোমরা এটা বৃত্তস্থ কোণ বলতে পারো। তা আমরা এতটুকু বুঝলাম বৃত্তস্থ কোণ কোনটা আর পরিধিস্থ কোণ কোনটা, অর্থাৎ বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণ একই, আর কেন্দ্রস্থ কোণ কি সেটা আমরা জানলাম, তাই না? এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আসলে জেনে নিন আর একটা কনসেপ্ট। কি কনসেপ্ট? এটা একটা কি ত্রিভুজ, তাই না? এটা একটা কি ত্রিভুজ। হ্যাঁ বুঝলাম ত্রিভুজ এটা একটা। যেহেতু কেন ত্রিভুজ, কারণ এখানে তিনটা বাহু দেওয়া রয়েছে, তাহলে এই তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, এটা আমরা জানি, তাই না? আর এই ত্রিভুজের তিনটা কোনো সমষ্টি কত? 180 ডিগ্রি, এটাও আমরা জানি। এবার দেখো এটা একটা ত্রিভুজ, আমি নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি। ওকে, এতটাই ক্লিয়ার। তো এবার কী বলতো, এই বিসি যে রেখাটা রয়েছে, এই বিসিকে আমি বর্ধিত করলাম ডি পর্যন্ত। বর্ধিত মানে কি বলতো? বাড়ানো। তাই বিসি যে সরল রেখাংশটা রয়েছে সেটাকে আমরা বর্ধিত করলাম ডি বিন্দু পর্যন্ত। এই বিন্দুটার নাম দিলাম ডি বিন্দু। ওকে, তাহলে এই সিডি পর্যন্ত বর্ধিত করলাম না, তাই তো? তা দেখো এই বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় এখানে একটা এতটুকু একটা কোণ উৎপন্ন হয়, তাই না? এই কোণটা উৎপন্ন হলো না? এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। কি বললাম? বহিস্থ কোণ। ওকে, তা কী বলতো, কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা বহিস্থ কোণ। তোমরা এখানে দেখতে পারো বিসি বাহুকে যেমন বর্ধিত করে ডি বিন্দু পর্যন্ত, তাহলে এতটুকু কোণ উৎপন্ন হয়, তাহলে এই কোণটার নাম কি? বহিস্থ কোণ। হ্যাঁ বুঝলাম, বহিস্থ কোণ। ওকে, অথবা তোমরা যদি এই রেখাটাকে বর্ধিত করো, এই বি এ সরলরেখাংশটা তোমরা বর্ধিত করলা এখানে কি বলতো? পি বিন্দু পর্যন্ত। ওকে,
অথবা তোমরা বিএ কে বর্ধিত করলে পি বিন্দু পর্যন্ত, তাহলে এখানে একটা এই কোণটা উৎপন্ন হলো না? তাহলে এই কোণটার নাম কি? এটা বহিস্থ কোণ। কেন বলো তো? এই বিএ বাহুকে বর্ধিত করার যে কোণটা উৎপন্ন হলো এতটুকু, এটাকে বলা বহিস্থ কোণ, তাই না? অবশ্যই বুঝলাম। তাহলে আমি যদি এবার কি বলতো, এটা বি, তো এবার যদি আমি বি সি কে যদি এদিকে বর্ধিত করি ডিবি, এটা কি বলতো ই বিন্দু পর্যন্ত, তাহলে এই কোণটা যে উৎপন্ন হবে এটাও কি বহিস্থ কোণ, তাই না? তাহলে আমরা বুঝলাম কোনো একটা ত্রিভুজের কোনো একটা বিন্দু থেকে যদি আমি কি বলতো বিসি সলঙ্গসে বর্ধিত করি ডি বিন্দু পর্যন্ত, তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা বহিস্থ কোণ। অথবা আমি কি বলতো বি এ বাহুকে যদি পি বিন্দুতে বর্ধিত করি, তাহলে যে কোণটা উৎপন্ন হলো এতটুকু, এটা কি বলে বহিস্থ কোণ। অথবা আমি যদি এই রেখাটাকে বর্ধিত করি, এটাকে কি বলতো এই বি সিকে যদি এদিকে ই বিন্দু পর্যন্ত যদি বর্ধিত করি, তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটা কি বলতো বহিস্থ কোণ। অথবা তোমরা এদিকেও তোমরা এটা বর্ধিত করলো, অথবা আমি এই দুইকে বর্ধিত করলাম, তাহলে এই দিকে বর্ধিত করার কারণে কি এই কোণটা উৎপন্ন হলো, তাহলে এটাও কি হবে, এটাও বহিস্থ কোণ, তাই না? এটা কি বলতো বহিস্থ কোণ। ওকে, আমরা বহিস্থ কোণ বুঝলাম। বহিস্থ কোণ কোনটা? কোনো একটা ত্রিভুজের। ওকে, এবার ফিরে আসি মূল পয়েন্টে। এবার কি এতটুকু বহিস্থ কোণ আমরা বুঝলাম। ওকে, এবার মনে করো এটা একটা ত্রিভুজ, তো এটা একটা কি বলতো ত্রিভুজ। এটা একটা তোমরা নাম দাও, এটা এ, এটা বি, এটা একটা সি। বুঝলাম এটা একটা কি বলতো ত্রিভুজ। এই বি সি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে কি একটা কোণ উৎপন্ন হলো না? এই কোণটা, তাহলে এই কোণটা কি বহিস্থ কোণ। অবশ্যই এটা বহিস্থ কোণ। ওকে, কি বলতো বহিস্থ কোণ। এবার দেখো, তাহলে এই কোণটার সঙ্গে যে কোণটা রয়েছে এতটুকু, এই কোণটা বাদ দেব। তাহলে এই কোণটা বাদ দিয়ে বাকি যে কোণ দুটো থাকে এই দুটোকে বলা হয় অন্তস্থ কোণ। কি বললাম? অন্তস্থ কোণ। মানে এই বহিস্থ কোণের সঙ্গে যে কোণটা থাকে সেই কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ রয়েছে সে দুটো কোণকে কী বলা হয়? অন্তস্থ কোণ। ওকে, ক্লিয়ার? এবার দেখো, তাহলে এটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এই কোণটার সঙ্গে যে কোণটা রয়েছে এটা বাদ দিয়ে এই কোণটা আর এই কোণটা অন্তস্থ কোণ। আমরা জানি কি বলতো কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়। মানে কি বলতো এই কোণটা এই দুটা কোণের যোগফলের সঙ্গে সমান হবে। ওকে, মানে কি বলতো কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ, এটা কি এ সি ডি, একটা বহিস্থ কোণ না? কোণ এ সি ডি একটা কি বহিস্থ কোণ। ওকে, এবার দেখো অন্তস্থ কোণ কোনটা? এই এ কোণটা আর এই বি কোণটা এর সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে এই বহিস্থ কোণটা। ওকে, এবার মনে করে এটা ডি বিন্দু পর্যন্ত আমি বর্ধিত করলাম না, এদিকে আমি যদি এই দিকে যদি বর্ধিত করি এদিকে পি বিন্দু পর্যন্ত, আমি যদি এই দিকে যে বর্ধিত করি, তাহলে কি দেখো তো, তাহলে কি হয়? তাহলে কোণটা বহিস্থ কোণ কোনটা হয়? এই কোণটা তাহলে বহিস্থ কোণ হয়, তাই না? এই কোণটা কি হয়? বহিস্থ কোণ হয়। তাহলে এই কোণটার সঙ্গে যে কোণটা রয়েছে এতটুকু কোণ, তাহলে এই কোণটা বাদ দিয়ে বাকি যে কোণ দুটো রয়েছে সেই দুটো কোণ তাহলে অন্তস্থ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? অন্তস্থ কোণ। এবার আমরা সূত্র জানি, এই বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে এটা সমান হয়ে যায়। বুঝলাম? মানে কি বলতো এই সি এ পি কোণ, সি এ পি সঙ্গে কোণটা সমান হবে এই বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু বি কোণ প্লাস সি কোণ, তাই না? অবশ্যই বুঝলাম এতটুকু। তো এতটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে উপর দিয়ে ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। এবার কীভাবে ক্লিয়ার? এবার আমি যখন করব তখনই তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো এখন মূল পয়েন্টে ফিরে আসা যাক। 30 নম্বর উপর দুটি বলেছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি বললাম? তাহলে মনে করে এটাকে একটা কী বলতো, আমি প্রথম ছবিটা এখানে, এটা একটা কি বৃত্ত। ওকে, এখানে বলেছে এই বৃত্তের কোনো একটি বৃত্তচাপ দ্বারা গঠিত। তোমার তাহলে বৃত্তচাপ তোমাদের যেদিকে ইচ্ছা তোমরা সেদিকে নিতে পারো, কিন্তু আমি সুবিধার ক্ষেত্রে এই উপপাদ্যটা করার সুবিধার ক্ষেত্রে আমি বৃত্তচাপটা নিচের দিকে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তা আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম এ, আর এখানে একটা পয়েন্ট আছে, এটা পয়েন্ট বি, তাহলে কী বলতো এখানে নাম দিলাম পি। ওকে, আর এটা কি বৃত্তের সেন্টার। আমাকে কি বলেছে এখানে
কোনো একটি বৃত্তের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে আমি কী বলতো এ পি বি একটা বৃত্তচাপ নিলাম, তাহলে এই চাপের দ্বারা গঠিত এটা কী হবে? কেন্দ্রস্থ কোণ। এ পয়েন্ট থেকে এটা ও নাম দিলাম, ওকে। তো এটা কী হলো তো? তাহলে এ ও বি একটা কি কেন্দ্রস্থ কোণ। এবার এই চাপটা এ পি বি যতটুকু চাপ নিয়েছি এই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, তাহলে এটা কী হলো তো? বৃত্তস্থ কোণ। এটার নাম দিলেন কী হলো তো? সি। তাহলে কি এটা কি হলো তো? বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ওকে। তো ছবিটা এটাই। তা আমি প্রথমে কত নম্বর? 34 নম্বর বলবো, ওকে। তো ফার্স্ট কী লিখবো বলো তো? এখানে আমাকে কি করতে হবে? প্রদত্ত লিখবো, মানে যা দেওয়া রয়েছে তাই আমি লিখবো, তাই না? প্রদত্ত কী বলো তো? ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত, ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্তচাপ দ্বারা এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি হবে? কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ, তাই না? এ সি বি কোণ এ সি বি, ওকে। আমাকে এখানে এতটুকু দেওয়া রয়েছে। এবার কি প্রমাণ করতে হবে? এই এ ও বিটা এই কোণটার মানে কি বলতো? প্রমাণ। তাহলে আমাকে এখানে কি প্রমাণ করতে হবে বলতো? তাহলে আমাকে এখানে প্রমাণ করতে হবে এই এ সি বি কোণ অথবা এ ও বি কোণ এ ও বি ইকুয়াল টু 2 কোণ এ সি বি। কেন এখানে 2 লিখলাম বলো তো? কারণ এই কোণটার অর্ধেক এটা, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এই কোণটা পেয়ে যাব। ওই জন্য এ ও বি ইকুয়াল টু কোণ 2 এ সি বি, এই কোণটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, এটা এখানে বলা রয়েছে। এবার আমরা কি করব? অঙ্কন করব, ওকে। তো অঙ্কন, তো দেখো অঙ্কন কি করা যায় বলো তো? এখানে আমরা এই নামটা এখানে তোমরা এখানে দেবে, হ্যাঁ। এখানে কি করবো তো? এই সি ডি আমরা এই সিও যুক্ত করে দেবো এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করব, ওকে। তাহলে এখানে কি অঙ্কন কি করলাম? সি কমা ও যুক্ত করলাম এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে। এতটুকু তোমরা লিখে নাও। এবার আমার কী বলতে যে প্রমাণটা রয়েছে এই প্রমাণটা এখন আমরা করে নেব, ওকে স্টুডেন্টস। এখানে দেখো তো এবার, তাহলে এ ও সি একটা ত্রিভুজ, মানে কি বলতো? এখান থেকে এতটুকু এতটুকু একটা ত্রিভুজ না? এ ও সি একটা ত্রিভুজ। এবার কি বলতো? এই এতটুকু একটা ত্রিভুজ। এখানে তাহলে কয়টা ত্রিভুজ পেলাম? 2টে ত্রিভুজ পেলাম। তা আমরা কি লিখবো বলতো? ফার্স্ট এখানে কি প্রমাণ, তাই না? প্রমাণ। তাহলে দেখো তো এখানে কয়টা ত্রিভুজ? এ ও সি একটা ত্রিভুজ, ওকে। তাহলে ফার্স্ট এটা লিখবো, ত্রিভুজ এ ও সি এর, ওকে। এ ও সি এটা একটা ত্রিভুজ, তাই তো? এই ত্রিভুজের কি বলতো? দেখো তো এই এ ও বাহু আর কি বলতো এই এ বা ও এ বাহু আর এই সি ও বাহুটা দুটো সমান না? দেখো তো, তাহলে এ কি বলতো? ও এ ইকুয়াল টু ও সি সমান না? কেন সমান?
যেহেতু এটা দেখো এই ও এটা আর ও সিটা একই বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি সেন্টার হয় তাহলে এই ও থেকে সি পর্যন্ত দূরত্ব যা আছে এই ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব তাই আছে, মানে কি এই দুটো কি বৃত্তের ব্যাসার্ধ, একটাই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে কি এটা নিশ্চয়ই সমান হবে, ওই জন্য সমান করে দিলাম। এবার দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে কি করতে পারি, দেখো তাহলে আমরা কি জানি বলতো, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে কি সমান যে বাহু দুটো রয়েছে তার বিপরীত কোণগুলো সমান, মানে এই বাহুটার বিপরীত কোণ কোনটা, এটা, আর এই বাহুটার বিপরীত কোণ কোনটা, এটা, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে আমরা ওই জন্য সমান করে দেবো। অর্থাৎ কী বলতো, কোণ ACO ইকুয়াল টু কোণ ACO কোণ CAO। ওকে, তো তোমরা এখানে লিখে নেবা কী বলতো, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তোমরা এটা কিন্তু লিখে নেবা। তাহলে এবার কী হয় দেখো তো, দেখো AOC যে একটা যে ত্রিভুজ হয় তাহলে OD বর্ধিত বাহু না, এই CO-কে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে কি এটা কি বলতো এই OD কি তাহলে দেখো তো একটা বহিস্থ কোণ হয় না, এই কোণটা তাহলে একটা কি হয়, বহিস্থ কোণ হয় না, মানে কি AOD একটা তাহলে বহিস্থ কোণ। তাহলে মনে করে এই পার্টটা নেই, এই পার্টটাও যদি না থাকে আপাতত মনে করে এই পার্টটা নেই। ওকে, তাহলে এই পার্টটা যদি না থাকে তাহলে কি এটা এরকম হয় না, তাই তো, মানে কি বলতো এটা একটা ত্রিভুজ, এই কি বলতো OCA একটা ত্রিভুজ, এই CO বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে কি বলতো বহিস্থ কোণ কোনটা, তাহলে এতটুকু বহিস্থ কোণ এই কোণটা। ওকে, তাহলে কি বলতো AOD এটাকে বহিস্থ কোণ। আমরা কি জানি বহিস্থ কোণটা অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এখানে অন্তস্থ কোণ কোনটা, তাহলে এই কোণটার সঙ্গে যে কোণটা রয়েছে এই কোণটা বাদ দিয়ে বাকি যে কোণ দুটো রয়েছে সেই কোণ দুটো অন্তস্থ কোণ, মানে তাহলে কী হবে AODর সঙ্গে এই এ কোণটা আর সি কোণটা সমান হবে, তাহলে ওটাই লিখে দেবো। কী লিখবো বলো তো, তাহলে অতএব কী হলো তো বহিস্থ কোণ AOC ত্রিভুজের CO বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করায় আমরা লিখব কী বলতো, ত্রিভুজ AOC এর CO বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ AOD ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি বহিস্থ কোণটা কার সঙ্গে সমান হয়, অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সঙ্গে সমান। অন্তস্থ কোণ কোনটা, এই সি কোণটা, মানে ACO কোণ ACO প্লাস কোণ ACO মানে CAO প্লাস কোণ CAO। ওকে, এতটুকু বুঝলাম অবশ্যই। এবার কি বলতো এই ত্রিভুজটার ক্ষেত্রে গেল এটাকে আমরা 1 নং দেবো। ওকে, কত না 1 নং। এটার ক্ষেত্রে আমরা সেম টু সেম প্রসেস করবো। ওকে, তো এইদিকে একটা কি আছে এরকম তো রয়েছে, তাই না, এরকম রয়েছে, তাহলে মনে করো এবার এই পার্টটা নেই। ওকে, তাহলে এই পার্টটা কী বলতো আপাতত ভুলে যাও, এই পার্টটা আপাতত নেই, মানে কি বলতো এরকম রয়েছে, তাই না। তাহলে সেম টু সেম প্রসেসে আবার প্রমাণ করব। তাহলে কি বলতো এটা BCO একটা ত্রিভুজ, তাহলে আমরা লিখবো ত্রিভুজ BCO এর। ওকে, তাহলে দেখো তো কী পাওয়া যায়, তাহলে এই বাহুটা মানে OB বাহু আর OC বাহু সমান, তাহলে আমরা লিখবো OB ইকুয়াল টু OC। কেন সমান, যেহেতু এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তোমরা এটা লিখে নেবে। হ্যাঁ, এখানে ব্র্যাড দিয়ে কী লিখবে বলো তো, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজে বিপরীত যে দুটো বাহু সমান রয়েছে তার বিপরীত কোণগুলো সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। আর এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আমরা কী লিখব? অতএব কোণ সিবিও ইকুয়াল টু কোণ সিবিও ইকুয়াল টু বিসিও, কোণ বিসিও। ওকে, অবশ্যই বুঝলাম। এবার দেখো, এবার সেম টু সেম করা হয়েছে না? তাহলে বি ও সি যদি একটা ত্রিভুজ হয়, তাহলে সি ও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এই কোণটা কি? বহিস্থ কোণ, তাই না? তাহলে সেম টু সেম লিখবো। অর্থাৎ ত্রিভুজ বিসিও এর সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাই না? তো অতএব বহিস্থ কোণ বিওডি ইকুয়াল টু, তাহলে কোনটার সঙ্গে সমান হবে? এই অন্তস্থ কোণ দুটার যোগফলের সঙ্গে সমান হবে। তো অন্তস্থ কোণ কোনটা? এই কোণটার সঙ্গে যে কোণটা রয়েছে এই কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ রয়েছে সেই দুটো কোণ অন্তস্থ কোণ। তাহলে কি? বিওডি ইকুয়াল টু ওসিবি প্লাস কোণ, আর এটা কী বলো তো? ওবিসি। এটাকে কত নং দেবো? 2 নং দেবো। ওকে, তো আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে। তেমন উপরের লাইনটা এতটুকু লাইনটা মুছে দিলাম। ওকে, তো এবার কী করবো বলো তো? এই 1 নং আর 2 নং যোগ করে দেবো। তাহলে আমরা কী করবো তো? 1 নং প্লাস 2 নং করে পাই। ওকে, তো এটা লিখবো। তাহলে 1 নং কী রয়েছে? এ ও ডি। কোন কী বলো তো? এটা একই দিয়ে দিলে এরকম রয়েছে, এটা এ রয়েছে, সি ডি, তাই না? তাহলে কী বলতো? এ ও ডি। এখানে কী হয়েছে? এ ও ডি। তাহলে কী লিখবো? কোণ এ ও ডি প্লাস কোণ এখানে কী রয়েছে? বিওডি, কোণ বিওডি। তাহলে এদিকে আবার ডান দিকে পার্টটা লিখতে হবে। তাহলে কোণ এসিও প্লাস কোণ সিএও। ওকে, প্লাস কোণ এদিকে কী রয়েছে? ওসিবি, কোণ ওসিবি প্লাস কোণ ওবিসি। ওকে, যা আছে তাই লিখলাম অবশ্যই। তাহলে এ ও ডি আর বিওডি, এই কোণটা, ওকে, এ ও ডি আর বিওডি, এই কোণটা বিওডি আর এ ও ডি যোগ কোণটা হয়, এটা হয় না? এ ও বি হয় না? তাহলে আমরা কী বলতে? এই দুটো কোণের পরিবর্তে তাহলে কোণ বি ও বা না এ ও বি। ওকে, তাহলে কী বলতো? কোণ এ ও বি ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু। ওকে, তাই দেখো এবার এসিও, কোণ এসিও, এবার সিএও, দেখো তাহলে এই কোণটা সিএও, এই কোণটা আর এই কোণটা কি সমান না? তাহলে যদি সমান হয় তাহলে কি? দেখো এখানে সমান লেখছে না যে এসিও ইকুয়াল টু সিএও, এইটা কোণ আর এই কোণটা সমান রয়েছে। তাহলে আমি কী বলতো? এই সিএও এই কোণটার পরিবর্তে এসিও লিখতে পারি, কারণ এই কোণটা আর এই কোণটা কি সমান। তাহলে আমার কী লিখব বলতো? কোণ এসিও প্লাস কোণ এসিও প্লাস, ওকে, এবার কোণ ওসিবি। তাহলে ওসিবি এইটা রাখবো, ওসিবি প্লাস কোণ তাহলে ওবিসি। তাহলে ওবিসি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণটার পরিবর্তে আমি এই কোণটা লিখবো। তাহলে কী হবে? প্লাস ওসিবি। ওকে, তাহলে এসিও প্লাস এসিও কি 2 এসিও হয়? লিখলে কী লিখবো? 2 কোণ
এ সি ও প্লাস এটা কি হয় 2 ও সি বি, ও কোণ ও সি বি। ওকে, অবশ্যই হলো। তারপর এখানে কী হয় দেখো তো, কোণ এ ও বি, কোণ এ ও বি ইকুয়াল টু, আমি এটাই আবার লিখছি, হ্যাঁ, 2 কোণ এ সি ও প্লাস কোণ 2 ও সি বি। এখান থেকে কত কমন যায়? 2 কমন যায়, তো আমরা এখানে 2 কমন নেব। তাহলে কী হবে, কোণ এ সি ও প্লাস কোণ ও সি বি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এ সি ও, এ সি ও, এ সি ও প্লাস ও সি বি, ও সি বি। তাহলে কী বলতো, এ সি ও আর ও সি বি, তাহলে এই কোণটা আর এই কোণটার, এই কোণটা আর এই কোণটা, মানে এই কোণটার আর এই কোণটার যোগফল কী হয়? এ সি বি হয়। তো এই দুটো কোণের পরিবর্তে আমি এ সি বি লিখতে পারি। তাহলে এখানে লিখে দেবো 2 কোণ এ সি বি। তাহলে দেখো এখানে কি প্রমাণ করতে বলেছে, এটা এ ও বি, এ ও বি ইকুয়াল টু 2 এ সি বি, এ সি বি, তাহলে মিলে গেছে। তাহলে মানে কী বলতো এখানে প্রমাণ। ওকে, তাহলে দেখো কত ইজি, জাস্ট তোমাদের এখানে মনে রাখবে বহিস্থ কোণ কোনটা আর অন্তস্থ কোণ কোনটা, তোমরা যে সেটা যদি বুঝতে পারো তাহলে এটা কভার। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমাদের উপপাদ্যটা অবশ্যই বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।